মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম, জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগ। চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঢাকা চট্টগ্রামের মধ্যে, আর রাজশাহী এবং রংপুরে হলো দু এক জায়গায় হবে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢেউ বাংলাদেশেও। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারা দেশের ছাত্রলীগের সংহতি পদযাত্রা। এবং উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ, মধ্যরাতে সমর্থন পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। সম্পদ এমপিদের চেয়েও পেছনে ফেলেছেন চেয়ারম্যান প্রার্থীরা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দরনগর চট্টগ্রাম। বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। এছাড়া কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে আপুনপুর ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ, বইতে থাকে শীতল বাতাস, আর দুপুর গড়াতেই নামে ভারী বৃষ্টি, সঙ্গে চোখ রাঙায় বজ্রপাত। দাবদাহের পর এমন বৃষ্টি নগরবাসীর মাঝে নিয়ে আসে স্বস্তি, কিন্তু সেই স্বস্তিতে ভাটা পড়ে নগরীর জলাবদ্ধতায়। মুহূর্তেই তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়ক। ভোগান্তিতে পড়েন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। অল্পতে বৃষ্টি হলে চট্টগ্রাম শহরে পানি উঠে যায়। আবার আমরা পরীক্ষা দিয়ে বের হলাম, এখন বাসা যেতে পারতেছি না, খুব কষ্টে আছি। নালা কাছে যদি হয়ে যেত, নালাটা ড্রেসিং হইতো, তাহলে আমরা মোটামুটি ঠিকভাবে চলাফেরা করতে পারতাম। বৃষ্টিতে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো রোডটার জাম হয়ে গেছে। পানির অবস্থা তো ভালো না, পানি তো উঠে গেছে, রাস্তা নালা পরিষ্কার হয় নাই, সেজন্য তো উঠে গেছে। কাজ করতেছে না, যেগুলো কাজ করতেছে ওগুলো শেষ করে নাই। কালবৈশাখীর তাণ্ডবে নগরীর নাসিরাবাদ এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে দুটি বৈদ্যুতিক খুঁটিও, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাহত হয় যান চলাচল। বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরী। বহু বছর থেকে এমনটা হয়ে আসলেও নেই কার্যকর পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র তাপপ্রবাহের পর অবশেষে চট্টগ্রামে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। তবে জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কাঙ্ক্ষিত বৃষ্টি কতটা ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে যে তীব্র তাপদাহর পরে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে নগরবাসীর মাঝে কিছুক্ষণের জন্য স্বস্তি ফিরে আসলে আসলে পুরোটা স্বস্তি বয়ে আনেনি। কারণ প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন যেসব নিচু এলাকা রয়েছে সেগুলো আসলে বৃষ্টি তলিয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী। কারণ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, 2 নম্বর গেট, মুরাদপুর, চকবাজার সহ যেসব নিম্ন এলাকা রয়েছে সেগুলো পানিতে চলে যাওয়া, সড়কে যান চলাচল একরকম বন্ধ হয়ে গিয়েছিল। পরে আসলে খুব ধীরগতিতে চলছে যান চলাচল। পাশাপাশি নালা জ্যাম থাকা এবং নালাতে পরিষ্কার না করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরবাসী অভিযোগ করেছেন। পাশাপাশি এই তীব্র বাতাস এবং বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কের পাশে থাকা বিভিন্ন গাছ এবং বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে গেছে, এতে করে যান চলাচল বিঘ্ন হয়েছিল। পাশাপাশি এই 1 ঘন্টার বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটিতে আসলে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। কারণ প্রতি বছর আসলে মৌসুমী বৃষ্টি শুরু হলে বা বর্ষাকাল শুরু হলে আসলে জলাবদ্ধতা নাকাল থাকে চট্টগ্রামবাসী। এই জলাবদ্ধতা কবে থেকে কবে নাগাদ চট্টগ্রামবাসী মুক্তি পাবে সেটি এখনো বলা যায় না। এদিকে চট্টগ্রামের আশপাশে যেসব উপজেলা রয়েছে সেসব উপজেলার মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ, মিরসরাই, বিশেষ করে মিরসরাই এলাকায় এই যে তীব্র কালবৈশাখী ঝড়, সেটির কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস সহ রেড ক্রসের সদস্যরা গাছ সরিয়ে ফেলার পর এখন যান চলাচল মোটামুটি চলছে, কিন্তু যানজট লেগে আছে। এদিকে এই জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় এখনো বিদ্যুৎ বিভ্রাট রয়েছে এবং অনেক এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী একেএম নাজিম। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের ঢেউ লেগেছে বাংলাদেশেও।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান নেতারা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। স্লোগানে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনের উপর ইসরায়েলের চলমান হামলা ও বর্বরতার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি। মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রায় অংশ নেন হাজারো ছাত্রলীগ নেতাকর্মী। সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। এ বর্বরতার কারণে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক এবং সেই জন্য আজকে ছাত্রলীগের এই আন্দোলন। সারা বিশ্বে মুসলমানদের প্রতি যে প্রতিহিংসা এবং যে নিপীড়ন চলছে, আমরা এর বিরুদ্ধে সবাই মিলে একতাবদ্ধ হয়েছি। ইসরায়েলের যে অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়া ফিলিস্তিনের শিক্ষার্থীরা। দুঃসময়ে বাংলাদেশের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to send my heart for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. I will thank the Student League of Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. আগ্রাসনের জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে। আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে সাসপেনশনের শিকার হয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনের উপর অমানবিক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ারও দাবি জানায় ছাত্রলীগ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি ও পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ কর্মসূচিতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে জুমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম। নাইম, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেকদিন পর ছাত্রলীগের ব্যতিক্রমী কর্মসূচি, সংহতি ও পদযাত্রা কতটা সফল বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে এবং একই সাথে দেশ টিভির ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ন্যায্যতার প্রশ্নে আপোষহীন। বাংলাদেশ ছাত্রলীগ আজকের যে ঘোষিত প্রোগ্রামটি ছিল যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আজকের কর্মসূচি ছিল। এবং আজকের কর্মসূচিটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্বে আজকের কর্মসূচিটি পালিত হয়েছে তা নয়, সারা বাংলাদেশেই আজকে 64টি জেলায় একই সাথে একই যুগে আজকের এই ফিলিস্তিনের রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে তাদের রাষ্ট্রের সেই পতাকা উত্তোলন হয়েছে একই সাথে, এবং তাদের প্রতি সংহতি জানিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজেও আজকে সেই ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা এবং আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছে। আমরা জানি যে সেই 73 বছর ধরে এই ফিলিস্তিনিরা তারা তাদের মর্যাদা রক্ষার জন্য, তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে। তাদের উপর যে বিশ্বব্যাপী সেই ইসরায়েল আগ্রাসন, এবং আমরা দেখেছি তাদের সেই শিশু বাচ্চা থেকে শুরু করে এবং বৃদ্ধ মায়েরা পর্যন্ত, বৃদ্ধ মানুষরা পর্যন্ত তারা আজকে ভালো নেই, তাদের উপর গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এবং আমরা দেখেছি কত মানবতার তারা জীবন যাত্রা কাটাচ্ছে। তো সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় এই ন্যায্যতার প্রশ্নে তিনি সবসময় সরব ছিলেন এবং ফিলিস্তিনিদের পাশে সবসময় উনি সরব ছিলেন। তিনি সে জাতিসংঘে গিয়েও এই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তাদের রাষ্ট্র গঠনের জন্য আমরা সেই বর্তমানে যে বিশ্বে চলমান যে ছাত্র সংগঠনগুলো আছে, যে বিশেষ করে আমেরিকার যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে
ছাত্ররা আন্দোলন করছে এই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, তাদেরকে আমরা এই সংহতি জানিয়ে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আজকের কর্মসূচিটি অব্যাহত ছিল এবং আশা করছি যতক্ষণ না পর্যন্ত এই ফিলিস্তিন রাষ্ট্র তারা স্বাধীন না হচ্ছে এবং তাদের উপর এই অমানবতর কার্যক্রম এই ইসরায়েলি কর্তৃক বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা অব্যাহত রাখবো এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের, তাদের প্রতিও আমরা আহ্বান জানাই তারা যেন সেখানে অবস্থান করে এবং ফিলিস্তিনের পক্ষে থেকে তারা কাজ করে এবং সেই একই সাথে আমরা সামনের যে কর্মসূচিগুলো আছে তার জন্য আমরা আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করব, এই কথা জানাচ্ছি আর কি। নাইম, শুরু থেকেই তো বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, কিন্তু এ ধরনের কর্মসূচি আসতে কেন 7 মাস লেগে গেল? না, আমাদের 7 মাস লাগেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু আপনারা জানেন যে জাতিসংঘ গিয়েছেন সেই সেপ্টেম্বর মাসে, তখনও কিন্তু এই ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধের জন্য সে ইসরায়েলের প্রতি তিনি সবসময় এবং এই বিশ্ব যে নেতারা আছেন আমেরিকা সহকারে যত কানাডা এবং বিশ্বের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি আহ্বান জানিয়ে এসেছেন যাতে ফিলিস্তিনিদের উপর তাদের যেই অমানবতার যেই কাজগুলো ছিল তা যেন বন্ধ করে এবং তারই ধারাবাহিকতায় তারই প্রেক্ষিতে এখন যে আপনারা জেনে থাকবেন যে বিশ্বের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম কলম্বিয়া ইউনিভার্সিটিতে তারা যে ফিলিস্তিনের পক্ষে তারা আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর যে আমেরিকার যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর যে দাঙ্গা হামলা চালিয়েছে তার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং একই সাথে আমরা এই ফিলিস্তিনদের পক্ষ নিয়েছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এবং অত্যন্ত বেদনাবিধুর। আমরা 1971 সালে আমরা স্বাধীনতার জন্য আমরা প্রায় 17,000 নেতাকর্মী আমাদের জীবন দিয়েছিল, আমরা ভাষা আন্দোলন করেছি। আমাদের ছাত্রলীগের ইতিহাস অত্যন্ত সংগ্রামী ইতিহাস, তাই আমরা বিশ্বের সেই সংগ্রামী মানুষদের পাশে আমরা সবসময় আমরা থাকি এবং ভবিষ্যতেও আমরা থাকার চেষ্টা করব। ইসরায়েলি গণহত্যা বন্ধে সামনে আরো বড় কোনো কর্মসূচি আসছে কি? যে আমাদের এরই ধারাবাহিকতায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই ফিলিস্তিনদের প্রতি পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যতক্ষণ না পর্যন্ত তাদের প্রতি সেই ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করা হয় এবং তাদের উপর যতক্ষণ না পর্যন্ত তাদের মানে অধিকার আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই ফিলিস্তিনিদের পাশে আছি এবং সামনে আমাদের কর্মসূচিগুলো আসলে আমরা তা জানিয়ে দেব এবং তা আমরা পালন করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে জুমে যুক্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি ও গাজায় হামলা বন্ধে সারা বিশ্বের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে ঢাকার বাইরেও জেলায় জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রাও করেন তারা। জেলা সহকর্মীদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, গাজায় হামলা বন্ধে ও সারা বিশ্বের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ফিলিস্তিনদের স্বাধীনতা দাবিতে পতাকা মিছিল ও পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দাবিতে বগুড়ায় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, ছাত্র সমাবেশ ও পদযাত্রা করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। পরে পদযাত্রা ও সংহতি সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবির জন্য আজকে আমরা ছাত্র সমাজ একত্রিত হয়েছি। সারা বিশ্বে ছাত্রদের যে আন্দোলন তার সাথে সংহতি প্রকাশ করছি এবং কি আমরা চাই ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করে যশোর জেলা ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে ফিলিস্তিনের স্বাধীনতার
প্রত্যাশা করছি। একই দাবিতে সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করে জেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রনেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানান। ফেনীতে প্রায় 1000 ফুট পতাকা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন জানিয়ে আমরা আজকে একটি পদযাত্রা করব এবং ছাত্র সমাবেশ করছি। পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ। সেই সঙ্গে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এদিকে চট্টগ্রাম মহসিন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ ও কক্সবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা 12:30 দিকে শুরু হওয়া এই সংঘর্ষ জড়ে টানা 20 মিনিট। এতে পথচারী সহ 12 জন আহত হন। জানা যায় ফিলিস্তিনের কর্মসূচিতে যেতে গাড়ি ভাড়া করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পটুয়াখালী, নাটোর, সাতক্ষীরা সহ সারা দেশেই ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশ করে ছাত্রলীগ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। শেষ মুহূর্তের গণসংযোগে দম ফেলার ফুসরতেই প্রার্থী সমর্থকদের। এলাকাবাসীর চাহিদা প্রাধান্য দিয়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই শেষ মুহূর্তের বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে চায়ের স্টল থেকে পাড়া মহল্লা ও শহর জুড়ে প্রচারণায় সরগরম এলাকাগুলো। আমাদের প্রয়োজন একজন মানবিক চেয়ারম্যান, যিনি গরিবের সুখে দুঃখে আমাদের পাশে ডাকার সত্ত্বেও পাওয়া যাবে। যোগ্য প্রার্থী হিসেবে যেন সবাই তাকেই ভোট দেয়, যে যোগ্য তাকেই ভোট দেয়। জামালপুর সদরে 5 আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়ায় শেষ দিনের প্রচারণায় ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আমি প্রচুর আনন্দ পাচ্ছি। সর্বস্তরের মানুষ, সর্বপেশার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য শুধু তার 8 তারিখের অপেক্ষায় আছে। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে শেষ দিনে চলে জোর প্রচারণা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়া সদর উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। এখানে স্বতন্ত্র প্রার্থীর তেমন উপস্থিতি না থাকায় মাঠে একক আধিপত্য আতার। এছাড়া খোকসায় শেষ দিনের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম রাখে প্রার্থী সমর্থকরা। আগামী 8 মে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর কয়েক ঘন্টা পরে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বিএনপি ইতোমধ্যে উপজেলা নির্বাচন বর্জন করেছে। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে প্রচারণার উত্তাপ কেমন দেখছেন? ধন্যবাদ জয়ী। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু এই যে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন তার কিন্তু প্রচারণা শেষ হচ্ছে। প্রার্থীরা কিন্তু সকাল থেকে সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ যারা ভোটার রয়েছে তাদের দ্বারে দ্বারে গেছেন এবং ভোট প্রার্থনা করেছেন, নানা প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে কুষ্টিয়ায় 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা, একটি হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা। কুষ্টিয়া সদর উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 2 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 2 জন। তবে চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে রয়েছেন অন্যতম, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আল মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে আমরা এতটুকু বলতে পারি যে এই যে সদর উপজেলায় যে নির্বাচনী যে উত্তাপ সেটি কিন্তু তেমন নেই, কারণ আতাউর রহমান আতার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি কিন্তু মাঠে সেভাবে তাকে দেখা যায়নি বা মাঠে তিনি নামেও নি। আর এদিকে কিন্তু আতাউর রহমান
রহমান আতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই, অর্থাৎ প্রভাবশালী একজন প্রার্থী। তবে এক প্রকার বলাই যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং এক প্রকার কোনো ধরনের বাধা ছাড়াই কিন্তু তিনি জয়ের দ্বার প্রান্তে পৌঁছাই গেছেন। আর এদিকে যদি আমি বলি, আরেকটি হচ্ছে খোকসা উপজেলা, এখানে কিন্তু বিএনপি না আসলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। অর্থাৎ এখানে 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে এবং 6 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগেরই 3 নেতা, অর্থাৎ একজন রয়েছেন হচ্ছে বাবুল আক্তার, বর্তমান চেয়ারম্যান তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ভাই রয়েছে রহিমউদ্দিন খান, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রয়েছেন। অর্থাৎ এই যে আওয়ামী লীগের 3 জন প্রার্থী রয়েছে, 3 জন প্রার্থী কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে এই উপজেলায়। এখানে কিন্তু প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ব্যাপক গণসংযোগ করছেন, এবং এখানে কিন্তু এক কথায় নির্বাচন জমে উঠেছে। আমরা বলতে পারি যে বিএনপি নির্বাচনে না আসলেও কিন্তু এখানে আসলে নির্বাচনে বিএনপি আসেনি, এটি কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ প্রার্থীরা 3 জন হেভিওয়েট প্রার্থী হওয়ার কারণে কিন্তু এই উপজেলায় জমজমাট নির্বাচন হচ্ছে। যদিও আজকে এর আর কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা পরে কিন্তু এই নির্বাচন যে প্রচারণা প্রথম ধাপে সেটি কিন্তু শেষ হচ্ছে। তবে আমরা সারাদিন দেখেছি এই উপজেলায় কিন্তু সরগম ছিল নির্বাচনী যে এমএস সেটা। তবে আরেকটা জিনিস আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি যে সদরউদ্দিন খান রয়েছে তার বিরুদ্ধে কিন্তু অন্যান্য যে প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রভাব বিস্তারের অভিযোগ করছেন, তারা ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করছেন। এছাড়াও তারা এমনকি এই আসনে তিনি বিভিন্ন ধরনের ধর্মভিত্তিক এবং বিভিন্ন ভয়ভীতি দেখানোর বক্তব্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে, যার কারণে কিন্তু এক প্রকার উদ্বেগ প্রকাশ করেছে এবং অভিযোগও দায়ের করেছে এই জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বিরুদ্ধে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আর কিছুক্ষণ পরে এই যে নির্বাচনী যে প্রচারণা শেষ হচ্ছে, এই প্রচারণা সদর উপজেলায় তেমন কোনো নির্বাচনী উত্তাপ না থাকলেও কিন্তু খোকসা উপজেলায় চরম প্রতিদ্বন্দ্বীর মধ্য দিয়ে প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন প্রচারণার সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে শেষ মুহূর্তের প্রচারণার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। উপজেলা নির্বাচন থেকে যেসব মন্ত্রী এমপিরা স্বজনদের বিরত রাখতে দলীয় নির্দেশনা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে ভুয়া ভোটার ও প্রহসনের নির্বাচন করেছে বিএনপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। দরজায় কড়া নাড়ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। নানা উদ্যোগের পরও প্রার্থিতা থেকে সরেনি মন্ত্রী এমপিদের অনেক স্বজন। এ অবস্থায় সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, উপজেলায় মন্ত্রী সংসদ সদস্যের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যারা এই সিদ্ধান্ত মানেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগে আপনারা আমি যে বলি সময় মতো ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগে গত জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি তা আপনি মনে করেন যেটা একরকমের শাস্তি না? আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো ভাবে, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন বর্জন করায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলটি সবসময় প্রহসনের নির্বাচন করেছে, গণতন্ত্রের প্রতি তাদের কখনোই আগ্রহ ছিল না। বাংলাদেশের গণতন্ত্রকে ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রশাসনের নির্বাচন ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার, হ্যাঁ না ভোটে ১১৪% হ্যাঁ ভোট, এসব কিন্তু তাদেরই সৃষ্টি। কাদের বলেন, দেশে সবচেয়ে বেশি ভুয়া ভোটার তৈরি করেছে বিএনপি। জানান, তাদের কথিত আন্দোলনে আগ্রহ নেই জনগণের। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
রাজশাহীতে শত কোটি টাকার জমি নিয়ে নিরাপত্তাহীনতায় পড়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। তার জমি দখলে নিতে তৎপরতা চলছে বলে অভিযোগ। এই তৎপরতায় নাম এসেছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের নাম। পুলিশের কাছে জিডি করেও ফল না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহিদের প্রতিবেদন। শত কোটি টাকার জমি দখলদারদের হাত থেকে বাঁচাতে মরিয়া এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার অভিযোগের আঙুল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের বিরুদ্ধে। পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনের দাবি, আওয়াল ও সুমনের লোকজন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমাকে 19 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর সুমন 3 বার লোক পাঠায় তার সাথে দেখা করার জন্য। আমাকে টেলিফোনে জানালেন যে আপনার যে জমি আছে আমাদেরকে অর্ধেক জমি দিয়ে দিতে হবে। মেয়র মহোদয়ের আপনার ওই যে ব্যবসায়িক পার্টনার, তার ম্যানেজার পরিচয় দানকারী আমাকে রাত্রে টেলিফোন করে বলছে যে এরকম জমি আপনাকে দিয়ে দিতে হবে অর্ধেক, না দিলে অসুবিধা আছে। 4 জন আসলো, এসে বললো যে এরা এটা কার রুম, ওইটা কার রুম। তা সারা রুম প্রথমে খুললাম, কে বারে বারে আসছেন আপনারা, তো আপনাদের পরিচয়টা দিবেন। তখন বলছে যে আমরা ডিবির লোক। ডোয়ার আছে সব খোলা, 4 জন মিলে সব খুললো, উল্টা পাল্টা সব করলো। আওয়াল ও সুমনের তৎপরতা থেকে বাঁচতে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। মেয়রের ঘনিষ্ঠ আওয়াল ও সুমন জমি দখলে নিতে না পেরে সিটি কর্পোরেশনের মাধ্যমে অধিগ্রহণের ব্যবস্থা করেন। এ নিয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। এতে জিডির সঠিক তদন্ত ছাড়াই প্রতিবেদন দাখিলের অভিযোগ এনেছেন তিনি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে রুল জারি হয়। রুল জারির পরেও ডিসি অফিস থেকে আমাকে 7 ধারা জারি করা হয়। 7 ধারার মহামান্য আদালতকে অবগত করলে স্থগিত করে দেয়। 10/3/2024 তারিখে নথিজাত করা হয়েছে। সেই আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য মহানগর দায়রা জজ আদালতে আমরা রিভিশন ফাইল করছি। তবে শামসুজ্জামান আওয়াল ও তৌহিদুল হক সুমনের দাবি, জমিটি কবরস্থানের জন্য অধিগ্রহণ করতে চায় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আপনার কবরস্থান করার জন্য একটা জায়গা, ওখানে একটা জিডি করেছে না কি করেছে আপনার 21 সালে আমাদের সিটি কর্পোরেশনে আপনার জেএম মিটিং এর মাধ্যমে অধিগ্রহণের প্রস্তাব হয়। পরবর্তী সময় ওনার জমি অধিগ্রহণ নোটিশ কোনো কিছু সিটি কর্পোরেশন বা আমরা দেয়নি। যে জিডি করেছে যে ওনার জমি আমরা অধিগ্রহণ করতে যাচ্ছি, কিন্তু মুরসাল মজ, ওটা আমার ওয়ার্ডেও না। সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ করতে চাইলেও পুলিশ কর্মকর্তা শামসুল আরেফিনের ওই জমির অবস্থান জেলার পবা উপজেলার মধ্যে, যা সিটি কর্পোরেশনের সীমানার বাইরে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।